আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনাবাহিনী এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে পুরনো খবর, আজকে আমরা 14 তারিখে কথা বলছি। গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে 16 জন কর্মরত এবং 9 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। 16 জনের মধ্যে 15 জন চাকরিরত, একজন এলপিআর ভোগরত। সেনা কর্মকর্তারা গত শনিবার 11 অক্টোবর একটি প্রেস ব্রিফিং করে বলেছে যে, আপনারা জানেন সেগুলো আবার নতুন করে একটু রিপিট করি, যে আমাদের কাছে কোনো ওয়ারেন্ট আসেনি তখন পর্যন্ত, গত শনিবার পর্যন্ত, এবং পুলিশও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে যাদের নামে অভিযোগ বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। সেটা গেল একরকম। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কি বলছেন? আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও গতকাল এই বিষয় নিয়ে কথা বলেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 15 জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাবজেল ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোনো সাবজেল ঘোষণা করা হয়েছে কিনা, কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ঘোষণা করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে জেল ঘোষণা করবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত, সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না। আমাদের যেটা বক্তব্য সেটা হলো, যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, আইন শৃঙ্খলা বাহিনী যখন এটা তামিল করবে, কাউকে গ্রেপ্তার করবে, তখন সরাসরি কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নেই। চিফ প্রসিকিউটর আরো বলেন, আইন হলো আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পর আদালত ফার্দার অর্ডার দিয়ে যদি বলে তাকে কারাগারে পাঠাতে হবে, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের ভেতরে হতে পারে, এমপি হোস্টেলের ভেতরে হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করে সেখানে পাঠানো যেতে পারে। সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। কিন্তু কোন জায়গায় করা হচ্ছে এটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় না। অর্থাৎ তাজুল ইসলামের বক্তব্যে এটি স্পষ্ট যে আসামিকে গ্রেপ্তার করবে পুলিশ, গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে এবং ম্যান্ডেটরি হাজির করতে হবে আদালতে। আদালত পরবর্তী নির্দেশ দেবে যে তাকে জামিন দিয়ে ছেড়ে দেবে নাকি কারাগারে পাঠাবে। কিন্তু আপনারা খেয়াল করুন যে গত 11 তারিখের সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ মেজর জেনারেল হাকিমুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, তাতে বলা হয়েছে যে তারা 8 তারিখেই হেফাজতে নিয়েছেন। একবার বলেছেন সংযুক্ত করেছেন। তাহলে এখন পর্যন্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হননি, যেহেতু পুলিশ গ্রেপ্তার করেনি এবং সেনা হেফাজত তো গ্রেপ্তার নয়। এখন আইন লঙ্ঘন করছে কে? পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না? এখানেই প্রশ্ন। আমি প্রশ্ন তুলেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে? পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এখন পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে আইন আসলে কে লঙ্ঘন করছে? একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকাল প্রায় বেশ রাতে একটি স্টোরি করেছে। নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী, তিনি সেখানে সুস্পষ্ট করে তার স্টোরিতে বেশ চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে 14 জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে আটকের 48 ঘন্টারও বেশি সময় পরেও তাদের আদালতে হাজির করা হয়নি। এটি বাংলাদেশের 1898 সালের ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন, যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত বা আটক ব্যক্তিদের মধ্যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর 24 জন অফিসারের মধ্যে 14 জনকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসের লগ এরিয়ার একটি কারাগারে আটক করার 48 ঘন্টার সময় অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তিদের দেশের ফৌজদারি কার্যবিধি আদালত সিআরপিসি কর্তৃক নির্ধারিত আদালতে হাজির করা হয়নি।
11 অক্টোবর সন্ধ্যায় 14 জন অফিসারকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত সেনা অফিসারদের আইনজীবীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই। অভিযুক্ত অফিসারদের আটক করা হলেও এই পদক্ষেপটি অবৈধ এবং তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন, কারণ আদালতে হাজির না করে আটক রাখার সময়সীমা বাধ্যতামূলকভাবে 24 ঘন্টারও বেশি ইতিমধ্যে হয়ে গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এই 24 ঘন্টার সময়কাল হলো নির্বিচারে আটকের বিরুদ্ধে একটি সাংবিধানিক এবং আইনি সুরক্ষা। যদি এই সময়সীমার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা না হয় তাহলে তাদের হ্যাবিয়াস কর্পাসের মাধ্যমে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। গ্রেপ্তার এবং আদালতে হাজির করার বিষয়ে 1952 সালের সেনা আইন বাংলাদেশ সিআরপিসির বিধানের তুলনায় ভিন্ন অবস্থান গ্রহণ করে। সেনা আইনের 8ম অধ্যায়ের 64 ধারায় বলা হয়েছে, প্রত্যেক কমান্ডিং অফিসার লক্ষ্য রাখবেন যে তার অধীনে থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় তখন তাকে 48 ঘন্টার বেশি আটকে রাখা না হয়। অর্থাৎ একটা গোলমেলে লেগে গেছে। সেনাবাহিনী বলছে আটক করেছে, গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। আবার একটা ভবনকে সাব জেল হিসেবে ঘোষণা করেছে। সাব জেলে তো সেনাবাহিনী নিজে নিজে রাখতে পারে না, যে আদালত থেকে আদেশ হয়েছে সেই আদালতে হাজির করতে হবে। আদালত যদি বলে যে আপনারা ওখানে রাখেন তাহলেই শুধুমাত্র রাখতে পারে। আর যদি আদালত বলে যে জামিন দিয়ে দেওয়া হলো, জামিন দিয়ে দিতে পারে। কিন্তু গত 8 তারিখের পর থেকে এখন পর্যন্ত কোনোটাই করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। আপনারা শুরু থেকেই 8 তারিখের পর থেকেই শুনে আসছেন যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত এই বিচারটিকে কেন্দ্র করে। ক্যান্টনমেন্ট বলছে, বেশিরভাগ মানুষ বলছে যে সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার হতে পারে কিনা। গত শনিবার 11 অক্টোবর মেজর জেনারেল হাকিমুজ্জামানের প্রেস ব্রিফিং দেখে মনে হলো যে তিনি ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন। ন্যায় বিচার চান, বিচার হতে হবে। সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। যদি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে এই যে আইসিটি এখন যে কাজটি করছে তারা কি সাংবিধানিক? বর্তমানে ইউনূস সরকার কি সাংবিধানিক? আপনি সেনাবাহিনী যদি আইসিটিকে সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন, ইউনূস সরকারকে যদি সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন, তাহলে আপনি যাদেরকে হেফাজতে নিলেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা উচিত ছিল, পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। আমি আপনাদের কথাই বলছি যে তাহলে আপনারা আইন লঙ্ঘন করলেন। আপনারা বলছেন সংবিধান স্বীকৃত আইন। এই আইসিটি, আজকের যে আইসিটি, এটির জন্ম সবাই জানে যে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির জন্ম হয়েছিল। কিন্তু এই যে নতুন বাংলাদেশে সাম্প্রতিক সময় এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটি সাংবিধানিক ভাবে স্বীকৃত। আপনি কিভাবে বলবেন সংবিধান আইন প্রণয়ন করে সংসদ? এখন সংসদ আছে। এখন যেগুলো করা হচ্ছে সবকিছু অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও গত 6 অক্টোবর একটি সংশোধনী আনা হয়েছে। সংবিধান স্বীকৃত কিনা এই প্রশ্নটা অধ্যাদেশ দিয়ে করা হচ্ছে এগুলো। তো কাজেই আইনকে লঙ্ঘন করছেন। আপনি বলছেন যে আপনি বিচার চান, আইসিটির প্রতি আস্থাশীল, কিন্তু আইসিটি আইন অনুযায়ী আপনারা সোপর্দ করছেন না। আবার আইসিটি যদি অবৈধ হয়, ডক্টর ইউনূস যদি অবৈধ হয়, সে বিষয়ে আপনারা ব্যবস্থা নিন। সেনাবাহিনী আপনাদের দ্বারাই তো আজকের সরকার গঠিত হয়েছে 2024 সালের 8ই আগস্ট। সেটা কি সাংবিধানিক ভাবে হয়েছে? সংবিধানের 106 অনুযায়ী সরকার গঠিত হয়ে এত কিছু করতে পারে? নীতি নির্ধারণে তো কাজ করতে পারে। সংবিধানের 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেশ, সেই উপদেশ নিয়েও $1 বিলিয়ন প্রশ্ন আছে। আদৌ চিফ জাস্টিসের নেতৃত্বে তৎকালীন আপিল বিভাগ উপদেশ দিয়েছে কিনা সেনাবাহিনী আপনারাই বলতে পারবেন, কারণ চিফ জাস্টিস সহ আপিল বিভাগের
একাধিক বিচারপতি আপনাদের হেফাজতেই, আপনাদের আয়ত্তে ছিলেন তারা, সেখান থেকে তারা দিয়েছেন কিনা এটাও আপনারা বলতে পারবেন। এবং ধরে নিলাম যদি দিয়েও দেয়, তাহলে এই 106 অন্তর্বর্তীকালীন সরকার একজনকে বিচার